হ্যালো, আসসালামু আলাইকুম। এমএস ম্যাথ ক্যারে সকলকে স্বাগতম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রশ্নের মূল্যায়নের প্রশ্নটি সমাধান করব। তাহলে প্রথমে আমি কাজ ক সমাধান করব, পর ধারাবাহিকভাবে কাজ গ সমাধান করব। তাহলে কাজ ক বলা আছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। এখানে কিছু কথা বলা আছে এবং এই দলগত কাজ 1 এই সমস্যাগুলো সমাধান করার জন্য, অর্থাৎ দলগত কাজ 1 এর প্রশ্নগুলো সমাধান করার জন্য এখানে কিছু উদ্দীপকের ক্লু দেওয়া আছে। এখান থেকে আমাদের দলগত কাজটি সমাধান করতে হবে। তাহলে এই কাজ ক এর মধ্যে আমাদের দলগত কাজ 1 আছে। তো প্রথমে আমাদের দলগত কাজ 1 সমস্যাটি সমাধান করতে হবে। এরপর একক কাজ 1 আছে, সেটি সমাধান করতে হবে। চলেন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। তাহলে দলগত কাজ 1 এ প্রশ্ন রয়েছে 5টি, যেখানে প্রথমে বলা আছে বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লেখো। তাহলে বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লেখো। তাহলে তোমাদের বিদ্যালয়ের যে আশেপাশে বড় গাছ, অর্থাৎ তোমাদের বিদ্যালয়ের আশেপাশে যতটি গাছ আছে তোমরা সেটা লিখবা। তাহলে দলগত কাজ 1 এর উত্তর। তাহলে 1.1 বলা আছে বিদ্যালয়ের আশেপাশে, তোমাদের বিদ্যালয়ের আশেপাশে বড় গাছ কতটি আছে। তাহলে আমি আনুমানিক ধরে নিলাম বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা 5টি। তোমরা তোমাদের বিদ্যালয়ের আশেপাশে যতটি গাছ আছে তোমরা ততটা লিখবা। আমি এখানে 5 ধরে করলাম। এবার দলগত কাজ 1 এর 2 নম্বর প্রশ্ন বলছে ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত। অর্থাৎ তোমাদের যে ষষ্ঠ শ্রেণীর শাখা আছে সেখানকার ছাত্র, তোমাদের বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারীদের মোট সংখ্যা কত সেইটা আমাদের বের করতে হবে। তাহলে আমি এখানে ধরে নিলাম ষষ্ঠ শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যা ধরো 6 জন এবং শিক্ষক এবং 8 জন কর্মচারী, শিক্ষক আছে 8 জন এবং কর্মচারী আছে 1 জন। তাহলে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষক এবং কর্মচারীর মোট হবে কত? শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষকের সংখ্যা এবং কর্মচারীর সংখ্যা কি যোগ করলে আমাদের 15 হয়। তাহলে 15 জন। তোমরা তোমাদের বিদ্যালয়ের যতজন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছে এবং যতজন শিক্ষক এবং কর্মচারী আছে সেটি নিয়ে হিসেব করবো। আমি এখানে এগুলো ধরে হিসেব করেছি। 3 নম্বর প্রশ্নটি বলছে বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ আছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। তাহলে বিদ্যালয়ের আশেপাশে যে বড় গাছ আছে সেটি গড়ে কতগুলো অক্সিজেন প্রদান করে। তাহলে যেহেতু আমি এখানে বড় গাছ ধরে নিয়েছি 5টি, তাই আমাদের দেখতে হবে সেখানে 50টি না 5টি গাছ প্রতিদিন গড়ে কতগুলো অক্সিজেন দেয়। তোমরা যদি সাপোজ এখানে বড় গাছের সংখ্যা 50টি ধরে নাও, তাহলে তোমাদের 50টি গাছ প্রতিদিন গড়ে কতগুলো অক্সিজেন দেয় সেটা বের করতে হবে। তাহলে আমি যেহেতু এখানে 5 ধরেছি সেখানে 5 ধরে কাজ করতেছি। আমি আবার বলছি তোমরা আমাদের স্কুলের আশেপাশে যতগুলো গাছ আছে বা তোমরা যতগুলো গাছ ধরে নিয়ে কাজ করবা সেটা এখানে দেবো। আমি যেখানে 5 দিয়েছি তোমাদের যে 5 ধরে কাজ করা লাগবে এমন কোনো কথা না। এবার এখানে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারী এটা আমি ধরে নিয়েছি। তোমাদের যার বিদ্যালয়ের যতজন শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারী আছে সেটি নিয়ে হিসাব করবো। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 3 নম্বর প্রশ্নটি বলছে বিদ্যালয় প্রাঙ্গণ আশেপাশে যে সংখ্যক বড় গাছ আছে তা প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন দেয়। তাহলে আমাদের দেখতে হবে তাহলে আগে একটি গাছ প্রতিদিন গড়ে কতগুলো অক্সিজেন দেয়। তাহলে প্রশ্নে আমাদের দেওয়া আছে, আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় 274 লিটার অক্সিজেন দেয়। অর্থাৎ একটা গাছ প্রতিদিন 274 লিটার অক্সিজেন দেয় এবং একজন মানুষ গড়ে প্রতিদিন 378 লিটার অক্সিজেন প্রয়োজন হয়। তাহলে আমাদের এই দুইটা কাজে দেবে। তাহলে আমাদের
একটি লিখতে হবে। তাহলে বিদ্যালয়ে যেহেতু আমরা প্রাঙ্গণে বড় গাছ পাচ্ছি 5টি, সেটি লিখলাম। তারপর একটি গাছ প্রতিদিন গড়ে অক্সিজেন দেয় 274 লিটার, যা প্রশ্নে দেওয়া ছিল। তাহলে অতএব যেহেতু 5টি গাছ, সেখানে লিখলাম অতএব 5টি গাছ প্রতিদিন গড়ে অক্সিজেন দেয়, কারণ আমি 5টি গাছ ধরে নিয়েছি। তাহলে 274 গুণন 5, এটাকে যদি গুণ করি তাহলে 370 লিটার। এরপর 1.4 প্রশ্নে দেওয়া আছে, ষষ্ঠ শ্রেণীর তোমার শাখায় যে জনসংখ্যা, শিক্ষক এবং শিক্ষার্থী কর্মচারী আছে তাদের প্রতিদিন গড়ে কী পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। তাহলে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষক এবং কর্মচারীর সংখ্যা একটু আগেই পেলাম 1.2 15 জন, এবং প্রশ্নে দেখলাম একজন গড়ে প্রতি অক্সিজেন লাগে 378 লিটার। তাহলে 15 জনের গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন লাগবে। তাহলে 15 জনের গড়ে প্রতি অক্সিজেন লাগবে 378 গুণন 15 লিটার। তাহলে গুণ করলে হবে 5670 লিটার। আমি একটু সময় দিচ্ছি, তোমরা উত্তরটা উঠাই নাও। এরপর 1.5 প্রশ্নটিতে বলছে, তোমার শাখায় সকলের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপাদন করছে কি। দলে সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত, প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে, গাছ না থাকলে কি করা যায়, প্রভৃতি লেখো। 1.5 উত্তরটি হচ্ছে, আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী প্রতিদিন গড়ে অক্সিজেন প্রয়োজন 5670 লিটার। সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপাদন করছে না, কারণ আমাদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে 5670 লিটার, কিন্তু আমাদের বিদ্যালয়ে গাছ আছে 5টি, যেখান থেকে অক্সিজেন উৎপন্ন হয় 1370 লিটার। সে কারণে আমরা বলতে পারি সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপাদন করছে না, কিন্তু এই পরিমাণ গাছ দিয়ে সকল অক্সিজেন চাহিদা পূরণ হচ্ছে না। যেহেতু আমাদের অক্সিজেন প্রয়োজন 5670 লিটার, কিন্তু আমাদের বের হয়েছে 1370 লিটার। তাহলে আমরা বুঝতেই পারতেছি কতগুলো অক্সিজেন ঘাটতি রয়েছে আমাদের। আবার বলছি, তোমাদের বিদ্যালয়ের যার বিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মচারী এবং শিক্ষক রয়েছে সেটি নিয়ে হিসাব করব। আমি শিক্ষার্থীর সংখ্যা 6, শিক্ষক 8 এবং কর্মচারী 1 জন নিয়ে হিসাব করেছি। বলছে কিন্তু এই পরিমাণ কাজের সকল অক্সিজেন চাহিদা পূরণ হচ্ছে না। তাহলে আমরা বুঝতেই পারতেছি এই কারণেই, যেহেতু আমাদের অক্সিজেন দরকার 5670, কিন্তু আমরা পেয়েছি 1370, সে কারণে বুঝতে পারতেছি এই গাছ দিয়ে সকল অক্সিজেন চাহিদা পূরণ হচ্ছে না। তাই গাছ না থাকলে করণীয় বিষয়গুলো নিচে দেওয়া হলো। তাহলে গাছ না থাকলে আমাদের কী কী করণীয় করতে হবে। তাহলে এখন আমাদের প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে, 2 গাছের নিয়মিত যত্ন নিতে হবে, 3 চারা গাছের আগাছা পরিষ্কার করতে হবে, 4 গরু, ছাগল কিংবা মানুষ যেন নষ্ট না করতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে, 5 শুকনো মৌসুমে মাঝে মাঝে গাছের গোড়ায় পানি দিতে হবে। এরপর আমি একক কাজ সমাধান করব, অর্থাৎ কাজ ক এর মধ্যে যে একক কাজ 1 আছে সেটি সমাধান করব। তাহলে কাজ ক এর একক কাজে বলছে, আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি। আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি। এখানে বলছে আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি। 1 নম্বর প্রশ্ন বলছে, তোমার পরিবারের সকল সদস্যের গড়ে কী পরিমাণ অক্সিজেন লাগে। অর্থাৎ তোমার পরিবারের যে পরিবারের সদস্য আছে সেখানে গড়ে কী পরিমাণ অক্সিজেন লাগে। একক কাজ 1 বলছে আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি। তাহলে একক কাজের 1 নম্বর প্রশ্নটি বলছে, তোমার পরিবারের সকল সদস্যের গড়ে কী পরিমাণ অক্সিজেন লাগে। তাহলে আমার পরিবার সদস্যের সংখ্যা হলো 5 জন। তাহলে 1 জনের প্রতিদিন গড়ে অক্সিজেন লাগে, যা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। অর্থাৎ কাজ ক যেখানে বেঁচে থাকার জন্য প্রয়োজন অক্সিজেন সেখানে দেওয়া আছে, একটু আগে দেখালাম। তাহলে 1 জনের প্রতিদিন গড়ে অক্সিজেন লাগে 378 লিটার। তাহলে 5 জনের প্রতিদিন গড়ে অক্সিজেন লাগে 378 গুণন 5 লিটার। তাহলে গুণ করলে হবে 1890 লিটার। এবার 2 নং প্রশ্নটি বলছে, একক কাজ 1 2 নং প্রশ্নটি বলছে, গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবার সদস্যের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারে লেখো। তাহলে 1 নং হতে পারে আমার পরিবার অক্সিজেন লাগে 1890 লিটার এবং দেওয়া আছে গড়ে একজন মানুষের অক্সিজেন লাগে 378 লিটার। এটা আমাদের
উদ্দীপকে দেওয়া আছে। তাহলে অতএব গড়ে মানুষের অক্সিজেন এবং আমার পরিবার অক্সিজেনের প্রয়োজন। তাহলে এটার অনুপাত কত বলছে? তাহলে 378 অনুপাত 1890। তাহলে 378কে 378 5 378 হয় 1890। তাহলে এখানে বললাম 1:5। এরপর 3 নম্বর প্রশ্নটি বলছে তুমি যে অনুপাত লিখেছো তা একটি সমতুল্য অনুপাত প্রকাশ করো। তাহলে আমি 2 নং থেকে অনুপাতটা পাইলাম 1:5। তাহলে এর সমতুল্য অনুপাত আছে 1:5 ইকুয়াল অনুপাত মানে ভাগ, তাহলে 1/5 অনুপাত মানে ভাগ, সে কারণে 1:5 আছে, এটা ওই অনুপাতটা হয়ে গেল ভাগ, তাহলে 1/5 ইকুয়াল। তাহলে এই লবকেও আমি 2 দিয়ে গুণ করলাম, হলকেও 2 দিয়ে গুণ করলাম। তাহলে যেহেতু আমি দ্বিতীয় সমতুল্য অনুপাত বের করতেছি এই কারণে 2 দিয়ে গুণ করলাম। তাহলে গুণ করলে দাঁড়ায় 2 × 2 5 × 10। তাহলে এটা চলে ইকুয়াল টু ভাগ মানে হলো অনুপাত, সেখানে অনুপাত 10। এরপর 4 নম্বর প্রশ্ন বলছে তোমার পরিবারের সকল সদস্যের একদিন অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন? তাহলে 274 লিটার অক্সিজেন দেয় একটি গাছ এবং আমার পরিবারের অক্সিজেন দরকার হলো 1890 লিটার। তাহলে গড়ে কতটি গাছ দরকার সেখানে ভাগ করতে হবে। তাহলে 1890 দিয়ে ভাগ করতে হবে। তাহলে লিখতে পারি 274 লিটার অক্সিজেন দেয় একটি গাছ, অতএব 1890 লিটার অক্সিজেন দেয় 1890 ভাগ 274টি গাছ। তাহলে এটাকে ভাগ করলে তারা 6.89টি গাছ, 6.89টি গাছ দাঁড়ায়। যেহেতু আমাদের গাছের সংখ্যা দশমিক আকার হতে পারে না, অর্থাৎ পূর্ণ সংখ্যা, সে কারণে এটি এখানে আমি লিখলাম 60টি গাছ দরকার। অর্থাৎ আমাদের পরিবার গড়ে অক্সিজেনের জন্য 60টি গাছ দরকার। আমি একটু সময় দিচ্ছি, আপনারা তুলে নেন। এরপর 5 নম্বর প্রশ্নটি বলছে তোমার পরিবারে অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি? তোমাদের দরকার চেয়ে বেশি বা কম গাছের সংখ্যা যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করো। অর্থাৎ তোমাদের পরিবারে অক্সিজেনের যতটি গাছ দরকার তা আছে কি সেটা আগে বের করতে হবে। এরপর তোমাদের দরকার চেয়ে বেশি বা যে কম গাছ সেটাকে পূর্ণ সংখ্যা দিয়ে, ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে লিখতে হবে। তাহলে 5 নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে আমার পরিবারের জন্য 60টি গাছ দরকার। এর মধ্যে আমাদের বাড়িতে গাছ আছে কয়টি? 9টি। তাহলে সুতরাং আমাদের পর্যাপ্ত গাছ রয়েছে। তাহলে যেহেতু আমাদের পরিবারের জন্য 60টি গাছ দরকার এবং আমাদের বাড়িতে গাছ আছে 9টি, তাহলে যেহেতু বেশি আছে সে কারণেই বলতে পারি আমরা আমাদের পর্যাপ্ত গাছ রয়েছে। আর যদি কম হতো তাহলে বলতে পারতাম পর্যাপ্ত গাছ নেই। তাহলে অতএব আমার পরিবারে 9 - 2 = 2টি গাছ বেশি আছে। তাহলে যেহেতু আমাদের গাছ বেশি আছে এটার পূর্ণ সংখ্যা হলো +2, আর যদি কম বের হইতো তাহলে হইতো -2। তাহলে যেহেতু আমার পরিবারে 2টি গাছ অক্সিজেন চেয়ে আমার পরিবারের অক্সিজেন চাহিদা চেয়ে বেশি আছে সে কারণে লিখলাম +2। তাহলে বাস 6 নম্বর প্রশ্ন বলছে 5 নং যে সংখ্যাটি পেয়েছো তার যোগান্তক বিপরীত সংখ্যা লেখো। তাহলে 5 নং হতে পারে পূর্ণ সংখ্যাটি +2, তাহলে +2 এর যোগান্তক বিপরীত সংখ্যা হলো -2। 7 নম্বর বলছে তোমার পরিবারের যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখা ব্যবহার করে লেখো। তাহলে আমার পরিবার 2টি গাছ বেশি আছে, তার সংখ্যা রেখা হলো, তাহলে এখানে দিলাম আমি 0, অর্থাৎ সংখ্যা রেখাটা হবে এরকম। এখানে দিলাম 0, তারপর এখানে 1 2 3 4, তাহলে 1 2 3 4, এখানে হবে মাইনাস ঋণাত্মক, কারণ বাম পক্ষে ঋণাত্মক, তাহলে এখানে -1, এখানে -2, তারপরে -3 -4, আর এখানে ডান দিকে প্লাসে আমরা জানি, তাহলে এখানে হবে 1, এখানে হবে 2, এখানে 3, এখানে 4। অর্থাৎ আমরা সংখ্যা রেখায় পড়ে এসেছি যত যে সংখ্যাকে সংখ্যা রেখা করবো তার চেয়ে একটি বা দুইটি সংখ্যা বেশি দিলেই হয়। তাহলে এখানে আমাদের সংখ্যা রেখা করতে হবে কি +2 দিতে। +2 কোথায়? এই যে এখানে, সে কারণে এইটুকু পর্যন্ত দাগ টেনে দেবো। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি কাজ খ জোড়ায় কাজ এবং কাগজের অপচয় কমাই কাজ বাছাই এটি নিয়ে আলোচনা করব। তাহলে এখানে জোড়ায় আলোচনা করে সমাধান বের করো এবং প্রত্যেককে নিজের খাতায় লিখবা, এইটা আমাদের সম্পূর্ণ করতে হবে। তাহলে এই কাজ খ জোড়ায় কাজে আমাদের এখানে প্রশ্ন রয়েছে যে এখানে 1টি 2টি 3টি 4টি 5টি, এবং এই 5 নংয়েরই 3টি প্রশ্ন আছে ক খ গ। অর্থাৎ এই জোড়ায় কাজ খয়ে আমাদের
মোটে প্রশ্ন হইতেছে তাহলে এখানে 1 থেকে 4 60টি এবং 5 নং হচ্ছে 3টি, মোটে 60টি। তাহলে এখন আমরা এই কাজ ক্ষয়ের এই 60টি প্রশ্নের সমাধান করব। তাহলে আমি সময় স্বল্পতার কারণে আমি এখন আপনাদের জাস্ট উত্তরগুলো দেখাই দেব। এই উত্তরগুলো দেখার পর যদি আপনাদের কোথাও কারো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি বুঝাই দেব। তাহলে এখানে কাজ ক্ষয়ের 1 থেকে 4 প্রশ্নের উত্তর করা আছে। তাহলে আমি একটু সময় নিতেছি, আপনারা তুলে নেন। তাহলে তুলে নেওয়ার পর আপনাদের যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। এটি হচ্ছে আমাদের কাজ ক্ষয়ের 1 থেকে 4 প্রশ্ন উত্তর। এবার 5 নং প্রশ্নটির উত্তর দেখাবো। কাজ ক্ষয়ের এটি হচ্ছে কাজ ক্ষয়ের 5 নংয়ের প্রশ্ন উত্তর, অর্থাৎ 5 নংয়ে 3টি প্রশ্ন ছিল, ক, খ, গ, সেটির উত্তর। আমি একটু সময় দিচ্ছি, আপনারা উঠাই নেন। আপনাদের যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমি আবারও বলছি, আমাকে কমেন্টে জানাবেন, আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব। এরপর আমি কাজ গ এর প্রশ্ন সমাধান করব। তাহলে কাজ গ এ বলছে গাছের যত্ন করি এবং বিশুদ্ধ পরিবেশ গড়ি। তাহলে এই কাজ গ এর মধ্যে দলগত কাজ 2 এবং একক কাজ 2 রয়েছে। তাহলে প্রথমে আমি দলগত কাজ 2 এর প্রশ্নটি সমাধান করব। তাহলে দলগত কাজ 2 এর মধ্যে এখানে প্রশ্ন রয়েছে 4টি, অর্থাৎ 1টি, 2টি, 3টি, 4টি। এখন আমি এই কাজ গ এর দলগত কাজ 2 এর এই 4টি প্রশ্নের সমাধান আপনাদের দেখাবো। তো আমি সময় স্বল্পতার কারণে ডিটেলস বলতে পারতেছি না, একটু আগে যেভাবে বললাম। তো আমি উত্তরগুলো দেখাই দিতেছি। আপনাদের যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি আবারও বলছি। তাহলে এটি হচ্ছে আমাদের দলগত কাজ 2 এর উত্তর, যেখানে 1 নংয়ের উত্তর হচ্ছে এটি। আমি একটু সময় দিচ্ছি, আপনারা উঠাই নেন। এখানে আপনাদের একটা সংকোচ বাঁচতে পারে, এখানে 25 এবং 16 কথাই কইলাম।
তাই 25 আর 16টা কোথায় পাইলাম? এই যে আমাদের এখানে দৈর্ঘ্য বরাবর 26টি গাছ আছে এবং যেহেতু এখানে দূরত্ব এক কম আছে, তাহলে সেখানে আমাদের দৈর্ঘ্যটা হবে 25 এবং প্রস্থ বরাবর গাছ রয়েছে 17টি এবং দূরত্ব যেহেতু 1, সে কারণে হবে 16 মিটার। অর্থাৎ যতটি গাছ আছে তার চেয়ে 1 কম হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে তাছাড়া এই প্লট একটি হলো আয়তকার, প্রশ্নে বলি দেওয়াই আছে, সেখানে আমরা জানি আয়তকার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেখানে 25 গুণ 16 গুণ করলাম। অন্যভাবে প্লট 2 এর ক্ষেত্রফল 2 এর ক্ষেত্রে যেহেতু এটা বর্গাকার আর এখানে প্লট 2 এর দৈর্ঘ্য বরাবর গাছ রয়েছে 21টি এবং যেহেতু এর দূরত্ব 1 মিটার, সে কারণেই এই প্লটের দৈর্ঘ্যটা হবে 20 মিটার। কারণ একটু আগেই বললাম যেহেতু দূরত্ব 1 মিটার, সে কারণেই এই দৈর্ঘ্য বরাবর গাছের চেয়ে 1 কম হবে। তাহলে অতএব প্লটের দৈর্ঘ্য হবে 20 মিটার। তাহলে যেহেতু প্লট 2টি বর্গাকার, সেখানে প্লট 2 এর ক্ষেত্রফল হবে, আমার বর্গের ক্ষেত্রফল জানি বাহু গুণন বাহু, সেটাই লিখেছি আর মানটা বসিয়ে দিয়েছি। মান পেয়েছে 20, সেখানে 20 গুণন 20 ক্যালকুলেশন করলে 600 বর্গমিটার। এরপর আমি কাজ গ এর তল কত কাজ 2 এর 2 নং প্রশ্নটির উত্তর এবং 3 নং প্রশ্নটির উত্তর দেখাই দেব। তাহলে দেখেন এখানে উত্তর 2 এবং 3 নম্বর উত্তর হলো কত কাজ 2 এর কাজ গ এর। তাহলে এখানে প্লট 1 এর দৈর্ঘ্য বরাবর গাছ লাগানো যায় 26টি এবং প্রস্থ বরাবর হলো 17টি, সেই কারণে মোট গাছ লাগানো যাবে দৈর্ঘ্য বরাবর 26 এবং প্রস্থ বরাবর 17, সেই কারণে এটা গুণ করেছি, গুণ করে দেয় 442টি। আবার প্লট 2 এর ক্ষেত্রে কাহিনী একই, তাহলে দৈর্ঘ্য বরাবর গাছ ছিল 21টি এবং প্রস্থ বরাবর 21টি, তাহলে মোট গাছ লাগানো যাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্যালকুলেশন করলে দাঁড়াবে 441টি। 3 নম্বর প্রশ্নটি আমাদের একটু বুঝতে সমস্যা হবে, তো আমি বোঝাই দিতেছি। এটি 3 নম্বর প্রশ্নে বলছে পাশাপাশি দুটি চারার মধ্যে দূরত্ব যদি হাফ মিটার হয়, সেক্ষেত্রে প্লট 1 এবং প্লট 2 কয়টি চারা রোপণ করা যাবে? তাহলে পাশাপাশি দুটি গাছের মধ্যে দূরত্ব হাফ মিটার, তাহলে প্লট 1 এর দৈর্ঘ্য বরাবর গাছ লাগানো যাবে সমান দৈর্ঘ্য ভাগ 1/2 যোগ 1টি, যেহেতু দূরত্ব 1 সেখানে 1টি এবং দূরত্ব যেহেতু অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব হাফ, সেখানে হাফ। তাহলে সমান দৈর্ঘ্য গুণন 2 যোগ 1, এইটা মানে এটা লেখা যায়, কারণ এখানে আমি একটি নোট দিয়েছি দৈর্ঘ্য ভাগ 1/2, অর্থাৎ দৈর্ঘ্য ভাগ 1/2, এটাকে যে ভাগস্থল গুণন করি দৈর্ঘ্য ভাগস্থল গুণ সেটা উপরে বটন আছে, অর্থাৎ নিচের দাম নেই, তাহলে লেখা যায় দৈর্ঘ্য গুণন 2, সেটা লিখেছে, অর্থাৎ এরিয়া সমান এটা লেখা যায় যোগ 1টি। তাহলে দৈর্ঘ্য বলতে পেরেছে 25 গুণন 2 যোগ 1টি সমান 50 যোগ 1 51টি। অনুরূপভাবে প্রস্থ বরাবর লাগানো যাবে গাছ লাগানো যাবে প্রস্থ ভাগ হাফ যোগ 1টি, তাহলে প্রস্থ গুণন এইটা মানে লেখা যায় কি প্রস্থ গুণন 2, তাহলে যোগ 1টি সমান প্রস্থ বলতে 16 গুণন 2 যোগ 1টি, তাহলে 16 2 32 যোগ 1টি সমান 33টি। অর্থাৎ প্লট 1 মোট চারা রোপণ করা যাবে। তাহলে দৈর্ঘ্য বরাবর 40টি গাছ পেয়েছি এবং প্রস্থ বরাবর 40টি গাছ পেয়েছি, সেটি গুণ করলে আমাদের আগের ধাঞ্চা চলে আসবে। তাহলে প্লট 1 এর মোট চারা রোপণ করা যাবে 51 গুণন 33টি, ক্যালকুলেশন করলে 1683টি। তাহলে আমি একটু সময় দিচ্ছি, আপনারা উঠায় নেন। প্লট 2 এর দৈর্ঘ্য বরাবর লাগানো যাবে দৈর্ঘ্য ভাগ হাফ যোগ 1টি, তাহলে এটা মানে লেখা যায় দৈর্ঘ্য গুণন 2 সমান যোগ 1টি। তাহলে প্লট 2 এর দৈর্ঘ্য আছে কত 20 গুণন 2 যোগ 1টি, তাহলে ক্যালকুলেশন করলে 140টি। অনুভব প্রস্থ বরাবর দাঁড়াবে 41টি। তাহলে সুতরাং প্লট 2 এ মোট চারা গাছ রোপণ করা যাবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ যেহেতু একই, সেজন্য একই মান দ্বারা গুণ করলে দাঁড়ায় 1681টি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে, তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দাও। তাহলে আমি আমাদের দলের জন্য প্লট 1 নির্বাচন করব, কারণ এটিতে পাশাপাশি দুটি গাছের মধ্যে দূরত্ব 1 বা হাফ মিটার হলে যথাক্রমে একটি এবং দুটি গাছ বেশি লাগানো যাবে। এরপর কাজ গ এর একক কাজ 2 সমাধান করব। একক কাজ 2 বলছে গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা।
তাহলে এখানে বলছে একক কাজ 2-এ গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা। তাহলে এবং এখানে প্রশ্ন রয়েছে 4টি, 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে এখন আমি একক কাজ 2-এর প্রশ্নের সমাধানটি দেখাবো। একক কাজ 2-এ কাজ গয়ের একক কাজ 2-এর 1 নম্বর প্রশ্ন বলছিল, ধরো ষষ্ঠ শ্রেণীর তোমার শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছে তোমাদের বিদ্যালয় বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে। তাহলে ষষ্ঠ শ্রেণীতে ধরি মোট শিক্ষার্থী 6 জন। তাহলে যেহেতু এখানে দ্বিগুণ গাছ বলছে তাহলে গাছ হবে 12টি। তাহলে সেখানে লিখতে পারি 6 জন গাছ যত্ন করবে 12টি, অর্থাৎ 1 জন গাছ যত্ন করে 12 ভাগ 6টি সমান 2টি গাছের। আবার বলছে এখানে প্রশ্নে প্রতিটি গাছ সপ্তাহে 2 দিন যত্ন করবে। তাহলে প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে কতবার যত্ন করবে? তাহলে 1 মাস যেহেতু এখানে 4 সপ্তাহ, অর্থাৎ আমরা জানি 1 মাস 4 সপ্তাহ। তাহলে লিখতে পারি একটি গাছে 1 সপ্তাহে যত্ন নেয় 2 বার। তাহলে একটি গাছের 4 সপ্তাহে যত্ন দেবে কতবার? 2 গুণন 4। তাহলে যেহেতু 2টি গাছের কথা বলছে তাহলে 2টি গাছ 2 সপ্তাহে যত্ন নেবে। তাহলে 2 গুণন 4 গুণন 2 সমান 16 বার। তাহলে সুতরাং প্রত্যেক শিক্ষার্থী 4 সপ্তাহে যত্ন করবে 2টি গাছের 16 বার। এবার আমি 2 নং প্রশ্নটির সমাধান দেখাবো। কাজ গয়ের একক কাজ 2-এর সলিটা হচ্ছে 2 নম্বর। তাহলে 2 নং প্রশ্নটি বলছে, যদি ওই মাসের শেষ সপ্তাহে তোমার শাখা আর 1/5 শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয়ের বাইরে থাকে, তবে অবশিষ্ট শিক্ষার্থীর প্রত্যেককে উক্ত সপ্তাহে একবারের জন্য কয়টি করে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব পালন করবে? তাহলে আমি এখানে লিখছি বিতর্ক উৎসবের জন্য বাইরে থাকে কত? 5 মোট শিক্ষার্থী। তাহলে মোট শিক্ষার্থী যেহেতু 6, তাহলে লিখতে পারি 6 গুণন 1/5। তাহলে এখানে 6 গুণন 1/5কে যদি ক্যালকুলেশন করি তাহলে 1.2 অর্থাৎ 1.2। তাহলে অবশিষ্ট শিক্ষার্থীর সংখ্যা, তাহলে মোট শিক্ষার্থীকে এটা বাদ দিলে অবশিষ্ট কতজন শিক্ষার্থী সেটা বের হবে। তাহলে মোট শিক্ষার্থী 6, তার থেকে 1.2 বাদ দিলে হবে 4.8। তাহলে আমরা মোট গাছের সংখ্যা পেয়েছি কতটি? 12টি। মোট গাছের সংখ্যা কতটি পেয়েছি? মোট গাছের সংখ্যা পেয়েছি 12টি। লিখতে পারি তাহলে তো প্রতি শিক্ষার্থী সপ্তাহে গাছের যত্ন নিতে হবে। তাহলে 12 ভাগ 4.8 করলে দ্বারা 2.5, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীকে এই সপ্তাহে গাছের যত্ন নিতে হবে 2.5টি, অর্থাৎ 2টি গাছ এবং 1টি গাছের অর্ধেক, অর্থাৎ 2টি গাছ নেওয়ার পরে 1টি গাছের অর্ধেকের যত্ন নিতে হবে। আশা করি বুঝতে পেরেছি। আমি একটু সময় দিচ্ছি, আপনারা উঠায় নেন। এরপর আমি কাজ গয়ের একক কাজের 3 এবং 4 নং প্রশ্নটির উত্তর দেখাবো। দেখেন, তাহলে 3 নং প্রশ্নটি বলছে, মনে করো তোমার গাছের উপর জন্য বাগানে মাটি খননের কাজ পরিচালনা করবে এবং এই কাজটি 6 জন শিক্ষার্থী 28 দিনে সম্পন্ন করতে পারো। তোমার শ্রেণীর সবাই মিলে যদি কাজটি করো তাহলে কত দিনে শেষ করতে পারবে? তাহলে ওটা হচ্ছে 3 নম্বর উত্তর। সেটা আমি একটু সময় দিচ্ছি, আপনারা উঠে নেন। এরপর 4 নং প্রশ্নটি বলছে, আজকের বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কি শিখতে পারলে এমন 2টি বিষয় লেখো। তাহলে আজকের বিভিন্ন কাজ থেকে আমরা যা শিখতে পেরেছি তার মধ্যে 2টি নিচে উল্লেখ করা হলো। তাহলে 1 নম্বর হলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের মান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের মান থেকে ক্ষেত্রফল বের করা। 2 হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর মান থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করা। আমি একটু সময় দিচ্ছি, আপনারা উঠে নেন। আর এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল MS Math Care 20। আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। আশা করি
আপনারা এই ষষ্ঠ শ্রেণীর মূল্যায়নের গণিত প্রশ্নটি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি না বোঝেন আমাকে কমেন্টে জানাবেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। আমি আবারও বলছি, আপনাদের যদি কারো কোথাও এই প্রশ্নে বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই।